দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় রায়, রাজনীতি এবং নির্বাচন। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। তারা হলেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক, এবং ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক ও লিয়াজো কমিটির সদস্য, জাতীয় নাগরিক পার্টি। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, গতকাল এক রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান আবারও ফিরেছে বাংলাদেশে। আর এই রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল। যদিও সামনের সংসদ নির্বাচনের পরের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান প্রয়োগ করতে পারবে। দর্শক, আমরা এই বিষয়টি আলোচনা করব। সাথে শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে চিঠি দেবে সরকার, আমাদের নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনী রাজনীতি নিয়ে আলোচনা করব। তবে মূল আলোচনায় যাবার আগে আজকের ভয়াবহ ভূমিকম্প নিয়ে একটু আলোচনা করব। এখন পর্যন্ত ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে 3 জন সহ সারা দেশে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছে শতাধিক। আলোচনা শুরু করবো নাজমুল আশরাফকে দিয়ে। আশরাফ ভাই, আমরা ভূমিকম্পের ঝুঁকিতে আছি না বেশ কয়েক বছর ধরেই এই আলোচনাটা রয়েছে, এবং বিগত সময়ে আমরা ছোটোখাটো বেশ কয়েকটি ভূমিকম্পের মুখোমুখি হয়েছি। তো ভূমিকম্প মোকাবেলা আসলে আমাদের প্রস্তুতিটা এখন কেমন? কারণ আজকের ভূমিকম্পের যে ঝাঁকুনি সেটা এই যাবৎকালে সর্বোচ্চ বলা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দেখেন, ভূমিকম্পের ঝুঁকিতে আমরা কতটা আছি। ছোটোখাটো ভূমিকম্প হলে পরে বা আশপাশের দেশে ভূমিকম্পের প্রভাব আমাদের উপর যখন পড়ে, তখনই এই বিষয়গুলো আলোচনায় আসে। কি প্রস্তুতি আমাদের আছে, কি ব্যবস্থা নাই, আমাদের কি করা উচিত, কোন কোন ভবন ঝুঁকিপূর্ণ। গোটা দেশটাই ভূমিকম্পের ঝুঁকিতে আছে, আমরা একাধিক ফল্টের মধ্যে আছি। তো সেই বিষয়গুলো আলোচনা তখনই আসে যখন একটি ভূমিকম্প হয়। এবারে ভূমিকম্পটি যেহেতু দেশের ভিতরে ঢাকার কাছে হয়েছে, নরসিংদীতে, সেই কারণে 5.7 মাত্রা ভূমিকম্প কিন্তু প্রভাবটা অনেক বেশি পড়েছে। ক্ষয়ক্ষতি, ভবন ধস এগুলো অনেক বেশি হয়েছে। এই মাত্রা ভূমিকম্প যখন আশপাশের দেশে হয়েছে বা দূরে উৎপত্তিস্থল ছিল, তখন কিন্তু ফলাফল এরকমটা হয় নাই। তার মানে এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প এবং তার উৎস যদি বাংলাদেশের ভেতরে হয়, তখন কি পরিমাণ ধ্বংসযোগ্য হবে এই কথা আমরা বহু বছর ধরে বিশেষজ্ঞদের কাছ থেকে শুনে আসছি। যেমন আজকেও আমাদের এই পরিবেশ উপদেষ্টা বলছিলেন পুরনো ঢাকার 90% ভবনই ঝুঁকিপূর্ণ। তো পুরনো ঢাকার 90% ভবন ঝুঁকিপূর্ণ, নতুন ঢাকারও অনেক ভবন আছে ঝুঁকিপূর্ণ। সেগুলো কতটা ভূমিকম্প রোধক বা আইনকানুন মেনে করা হয়েছে, কত মাত্রা ভূমিকম্প হলে পরে সেগুলো টিকবে, কতটুকু হলে টিকবে না, এসব আলোচনা শুধুমাত্র ভূমিকম্প হলে পরেই হয়। এবং হওয়ার পর একটু অ্যাড করি, সেই একটা তালিকা আমরা দেখতে পাই যে এই এতগুলো ভবন ঝুঁকিপূর্ণ, সেই ভবনগুলো ভাঙাও হয় না, নিষিদ্ধ করা হয় না, সেখান থেকে বাসিন্দারও সরে যায় না। তারপরে যখন ভূমিকম্প চলে যায়, আলোচনা চলে যায়, আমরা সবকিছু স্বাভাবিক হয়ে যাই এবং মনে হয় যে এই বিপদ ঝুঁকি আমাদের এটা কেন হয় না সেটা আমরা জানতে পারি। এটা যদি বলি, দেশ হিসাবে আমাদের সবারই সমস্যা। রাষ্ট্র, কর্তৃপক্ষ, জনগণ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সবার উপরে এই দায় পড়ে। আমরা সবাই যদি সম্মিলিতভাবে এই বিষয়টাতে সচেতন হয়ে যা করণীয় সেটা না করি, তাহলে ভয়ঙ্কর ভূমিকম্প হলে আমাদের ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। ধন্যবাদ নাজমুল আশরাফ ভাই। ডক্টর আতিক মুজাহিদ, এই যে 5.7 মাত্রা ভূমিকম্প, কিন্তু বিশেষজ্ঞরা আগে থেকে বলছেন যে বাংলাদেশ এখন যে প্লেটে রয়েছে 9 ভূমিকম্প, মানে 9-এর মতো ভূমিকম্প হওয়ার মতো ঝুঁকিতে আমাদের দেশ রয়েছে। আশরাফ ভাই যেটা বললেন যে ভূমিকম্প হওয়ার পরে আমরা আলোচনায় নিয়ে আসি, তারপর আর সেই জায়গাটায় আমাদের আলোচনা হয় না, তার মানে এই ঝুঁকিটা আমাদের থেকে গেল। জি, ধন্যবাদ। আমি প্রথমে সমবেদনা জানাচ্ছি যেসব পরিবারে যারা মারা গিয়েছেন, ওরা তাদেরকে ক্ষমা করুক। এখানে 3টা প্লেট আছে তো বলা হয়, একটি ইন্ডিয়ান প্লেট, বার্মা প্লেট অ্যান্ড ইউরেশিয়া প্লেট বলা হয়। আর বাংলাদেশকে 3টা প্লেসে ভাগ করা হয়। একটা হলো আমাদের সিলেট জোন, সিলেট চিটাগং, একটা হচ্ছে ঢাকা এইদিকে আশেপাশে, আরেকটা বাইরে আর কি। তো ঢাকাটা মাঝারি, এই আমাদের চিটাগং জোনটা খুব বেশি, আমাদের খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখন যেটা আপনি বললেন যে একটা রাষ্ট্রের কিছু ইন্টারনাল সিকিউরিটি এবং টাস্ক ফোর্স থাকা লাগে, দুর্যোগের যেমন যেমন থাকতে হয়। তো দুর্যোগ বললে এটাও কিন্তু একটা মানে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা
একটা টেস্ট বলে অনেকে, দুর্যোগ বলেন, যাই বলেন আর কি, যেটা আমাদের ন্যাচারাল, আমাদের হাতের বাহিরে, শক্তির বাইরে। আমরা যেটা করতে হয়, আমাদের একটা প্রস্তুতি নিয়ে রাখতে হয়, যদি কখনো এরকম ঘটে তাহলে আমরা উদ্ধার কাজ কত দ্রুত করতে পারবো, মানুষকে সেবা দিতে পারবো। একটা স্ট্যাটিস্টিক্স পড়তেছিলাম, সেখানে বলতেছে যদি কোনো রকমভাবে 7-এর উপরে যায়, 7.5 হয়, তাহলে মিনিমাম ঢাকা শহরে 1 থেকে 2 লক্ষ লোক মানে মারা যেতে পারে, এবং 15 থেকে 20 বিলিয়ন ডলারের মতো এটার উদ্ধার কাজ করতেই লাগবে। এবং সেটা সক্ষমতা, যেটা কোশ্চেন করতেছিলেন, খুব বেশি সক্ষমতা আছে বলে মনে হয় না। আমরা আর্মিকে ইউজ করি, রেড ক্রিসেন্টকে ইউজ করি, এরকম নানা রকম প্রতিষ্ঠানকে ইউজ করি। ফায়ার ডিফেন্স যেটা আমরা বলি, আসলে ওই পরিমাণ ক্যাপাসিটি নাই যে তারা এটা আপনাকে দ্রুতভাবে উদ্ধার করবে। এর বিকজ হলো এখানে খুবই ছোট ছোট রাস্তা, মানে এটা পুরান ঢাকা বলেন বা এদিকে মিরপুরের অনেক অঞ্চল আছে যেখানে আসলে মানে লাগা লাগা একদমই, মানে একটা মানুষ যে একটা হেলে পড়লে আরেকটা ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। তো ওভারঅলি এটার কোন জায়গায় সমস্যা হলো ন্যাশনাল যে একটা সিস্টেম ডেভেলপ করা, যার যার কাজ তার। আমরা কিছুদিন আগে দেখছিলাম যে আমাদের মহাকাশ গবেষণা কেন্দ্রের যে হেড, সে হচ্ছেন কোনো একটা ডিপার্টমেন্টের নাম না বললাম, যে উনি ওই বিষয়ে এক্সপার্টে না, কিন্তু ওই জায়গায় উনি হেড হয়েছেন। কেমনে হয়েছেন আমরা জানি না। সেম থিং গোজ টু দ্য আবহাওয়া এবং এই যে আমাদের এটার বিষয়ে অবশ্যই ন্যাশনাল একটা অবশ্যই আছে, হয়তো আমি নামটা আমার জানা নেই, যে অবশ্যই গভর্নমেন্টের একটা সেক্টর আছে যারা হচ্ছে আমাদের এই ভূমি ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমাদের একটা মহাখালীতে বিশাল একটা অধিদপ্তর আছেন। তাহলে এই অধিদপ্তরে ডেফিনেটলি তো প্রজেকশন করা উচিত ছিল যে কখন কীরকম হতে পারে। যদি এখন আমরা দেখতে পারি যে চালটা আগামী 1 মাস পর কোথায় উঠবে সেটা বলে দিতে পারতেছি, তাহলে আমাদের অবশ্যই ভূমির লেভেলটা নিয়ে অবশ্যই যারা অ্যানালাইসিস করে তাদের অবশ্যই প্রেডিকশন থাকে যে এই সময়টা এরকম হতে পারে, আমাদের এরকম আগাম কিছু না কিছু একটা সতর্কবার্তা থাকা উচিত। যদি আমাদের সমুদ্রে আগাম সমুদ্র বার্তা দিতে পারে যে ঘূর্ণিঝড়ে, ডেফিনেটলি এটারও কিছু না কিছু মেকানিজম সারা পৃথিবী ওয়ার্ল্ডে আছে। তো সেই জায়গাটাতে স্ট্রং করতে বলেন, আপনি যেটা বললেন দায়বদ্ধতা জায়গাটা, ওই জায়গাটা ঠিক করেন যে আমরা যে সরকারে আসি না কেন বা যে দলে আসি না কেন ওই জায়গাটা ঠিক করি, যেন ন্যাশনাল ক্রাইসিস রেসপন্সের ক্ষেত্রে কোনো দল হয় না, মত হয় না, গোষ্ঠী হয় না। এইটা যদি করতে পারেন, দায়িত্ববান কিছু লোককে দিতে পারেন, আমাদের কাজ করা লাগবে না, তারাই আমাদের স্বার্থে কাজটা করবেন। ধন্যবাদ দর্শক। প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের মতো আমাদের রাজনীতিতে, অর্থাৎ সামনে নির্বাচনকে সামনে রেখে কিন্তু ছোটোখাটো ভূমিকম্প ইতিমধ্যে শুরু হয়েছে। জনাব নাজমুল আশরাফ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে, পলিটিক্যাল সবগুলো দলই এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নির্বাচনের জন্য যদি গ্রহণযোগ্য এবং সবচেয়ে ভালো হয়, তাহলে পরে কেন, এবার থেকে নয় কেন? সেটি আদালত বলতে পারবে। কিন্তু আমরা যে বাস্তবতা দেখি, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন যদি আপনি কার্যকর করতে চান, তার আইনগত সাংবিধানিক বিষয়ের বাইরেও রাজনৈতিক বাস্তবতাও সেটাকে কতটা উপযোগী করে সেটাও প্রশ্ন আছে। এখন যেই সরকারটি আছে এটি তো একটি নির্দলীয় সরকার, তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তী, তারাও অরাজনৈতিক, যদিও তাদের নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু বাংলাদেশে আপনি এমন মানুষ কোথায় খুঁজে পাবেন যাকে নিয়ে কোনো বিতর্ক নাই, বা দায়িত্ব পেলে পরে কোনো না কোনোভাবে তিনি বিতর্কিত হবেন। এই সরকার সুষ্ঠু নির্বাচন করবে, প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসে সেরা নির্বাচন করবেন, এগুলো তো আমরা শুনছি, কিন্তু বাস্তবতা এখন পর্যন্ত কি ইতিহাসে সেরা নির্বাচন হওয়ার মতো তৈরি হয়েছে? এবং একটা সেরা নির্বাচন, ভালো নির্বাচনের জন্য শুধু সরকারই একটা পক্ষ না, আরও অনেক পক্ষ আছে। সরকার চাইলেও, নির্বাচন কমিশন চাইলেও, রাজনৈতিক দলগুলো যদি না চায়, সাধারণ মানুষ যদি না চায়, ভোটাররা যদি না চায়, আরও সমাজের যত শ্রেণী পেশার মানুষ আছেন তারা যদি না চান, সবার সম্মিলিত চেষ্টা হলে পরে একটা ভালো নির্বাচন হতে পারে। শুধুমাত্র তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার দিয়ে ভালো নির্বাচন হয় না। আমরা বাংলাদেশে ইতিপূর্বে 4টি ভালো নির্বাচন দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেগুলো ভালো হয়েছিল, তার মধ্যেও টুকটাক সমালোচনা আছে। মোটা দাগে বাংলাদেশের ইতিহাসে এই 4টাই ছিল সবচেয়ে ভালো নির্বাচন, অন্য যে কোনোটার সাথে তুলনা করলে। সেটি হয়েছিল শুধুমাত্র ওই তত্ত্বাবধায়ক সরকারের কারণে না, সকল রাজনৈতিক দল এবং অন্যান্য মানুষের সহযোগিতার কারণে। সবাই চেয়েছে, তাই হয়েছে। এবারে নির্বাচনটি সবাই নিশ্চয়ই ভালো চায়, মুখে তো তাই বলছে, আমরা শুনছি। কিন্তু ভালো নির্বাচনের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল সহ সমাজের অপরাপর যত অংশ আছে, সবার আন্তরিকতা, সহযোগিতা কতখানি আছে এটা নিয়ে আমার সন্দেহ। ফলে এই তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তী সরকার কতটা ভালো নির্বাচন করবে সেটা হওয়ার আগ পর্যন্ত বলা মুশকিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসা দরকার ছিল, এই কারণে এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশে কোনো দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হয় না, কখনোই হয় নাই। সেই কারণে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এসেছিল, এবং সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রমাণ করেছে যে বাংলাদেশে 4টা সেরা নির্বাচন তত্ত্বাবধায়ক অধীনে হয়েছে। সেটি বিগত সরকার রাজনৈতিক কারণে অনেক লম্বা কাহিনী বাতিল করেছিল আদালতের মাধ্যমে। সেখানে আদালতের ভূমিকা কী ছিল, প্রধান বিচারপতির ভূমিকা ছিল, সেগুলো আমরা সবাই জানি।
ওইটা ফিরে আসা মানে আমরা অন্তত আশ্বস্ত হতে পারি এবারে নির্বাচনটি কেমন হবে সেটি দেখবার বিষয়, কিন্তু এরপর থেকে যদি আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় এবং সেই ব্যবস্থাকে যদি আবার কোনো সরকার, রাজনৈতিক সরকার আপনার ম্যানিপুলেট করার চেষ্টা না করেন, তাহলে হয়তো স্থায়ীভাবে আমরা ভালো নির্বাচন পাবো। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়ার পেছনে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে যখন যারা ক্ষমতাসীন ছিলেন তাদের কম বেশি ভূমিকা আছে। তারাই এই ব্যবস্থাকে বিতর্কিত করেছেন এবং এক পর্যায়ে বিদায় করেছেন। সেই রাজনৈতিক দলগুলোই যদি আবার রাষ্ট্রের ক্ষমতা থাকেন এবং সেই একই মানসিকতা নিয়ে চলেন, তাহলে হয়তো আবারও নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিতর্কিত হওয়া, বাতিল হওয়া, অকার্যকর হওয়ার আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আপনার কথায় যদি আমি আসি, তাহলে এই অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচনটা হতে যাচ্ছে, আপনি প্রশ্ন তুলেন যে কেমন হবে, আপনার কাছে আমি জানতে চাই কেমন হবে, কি আশা করছেন? ভালো হোক, এটা সবাই চায়, কিন্তু আমি আবারও বলছি যে ইতিহাসের সেরা কেন, আমরা বিগত 3টি নির্বাচনকে আলোচনায় আনতে চাই না, এগুলো কোনো নির্বাচন ছিল না। তার পেছনে যে 4টি নির্বাচন 91, 96, 2001, 2008, ওই 4টা নির্বাচনের মানের হবে কিনা আমি সন্দিহান। ধন্যবাদ নাজমুল আশরাফ। ডক্টর আতিক মুজাহিদ যেটা বলছিলেন আশরাফ ভাই, যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে আমরা এর ফলাফল সেটা পাবো না। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেই প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতো, মূল জায়গা যদি আমি ধরি, তাহলে ফ্যাসিস্ট যে সরকার যারা ক্ষমতা যার পর হয়ে যায়, সে পথটা যেন বন্ধ হয়, সেটা কি বন্ধ হবে? না, ফেসিস একটা কাঠামোগত জিনিস, এটা কোনো সরকারের সাথে না, এটা যে কেউ প্র্যাকটিস করলে, আমি এখানে পার্সোনালি, আপনি সহকারে, আমরা ফেসিস্ট আচরণ করতে পারি। এটা মানসিকতা একটা সিস্টেমের মধ্যে যা অ্যাডপ্ট করে আর কি। এটা আইডিওলজি, তো ফেসিজম একটা আইডিওলজি, এটাকে আপনি প্রতিষ্ঠানগুলোতে নষ্ট করে ফেলেন। ভাই যেটা বলতেছেন সেটা থেকে শুরু করি। বেসিক্যালি সিস্টেম ডেভেলপ না হলে আর ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট না থাকলে আপনি যত কিছু করেন সেটা হবে না। তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টটা কেন আসছে? পাওয়ার ট্রানজেকশনটা যেন স্মুথলি হয়। কারণ আমরা ওই দেখি এলাকায় যখন 2 গ্রুপ মারামারি করে, তখন একটা মুরব্বী লাগে সলিউশন করার জন্য, যেন ঠিক আছে ভালো মতো যেন জিনিসটা হয়। তো সেম জিনিস তত্ত্বাবধায়ক সরকার এই জন্য হচ্ছে, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না, আমরা মনে করি ম্যানিপুলেটেড হবে, একজনকে আমরা কেয়ারটেকার দিই যিনি আমাদেরকে পাওয়ারটা হ্যান্ড ওভার করে দিবে, যে জিতবো, যে আমার ফেয়ারলি পাবো আর কি। তো সে জায়গাটার ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো জিনিস জড়িত আছে, যেন বললেন ইনস্টিটিউশনস, যেগুলো আসলে কমপ্লিটলি দলীয়করণ করলে ধ্বংস হয়ে যায়। আপনি যে দলই করেন না কেন, আপনি ধরেন সাপোজ একটা কথা, সুপ্রিম কোর্টকে যদি আপনি পলিটিসাইজ করে ফেলেন, তাহলে আপনি যদি ক্ষমতায় না থাকেন, আপনার বিরুদ্ধে কিন্তু এই ব্যবহার হবে। যদি আপনি এটাকে রাইটলি অ্যাপ্রোচ করে রেখে দেন, আপনি যে কোনো সময় যে কোনো সরকার বিরুদ্ধে, যে কোনো সরকার থাক, কিন্তু আপনি আপনার সুবিধাটা পাবেন, সুবিচারটা পাবেন। এই জন্য আমাদের উচিত হলো এই কেয়ারটেকারের পাশাপাশি ইনস্টিটিউশনসগুলোকে স্বাধীন, সার্বভৌম একটা ভালো করে প্রতিষ্ঠান ডেভেলপ করে রাখা। এখন বলেন যে সুবিধা পাবে কি পাবে না, এরকম একটা যিনি কোশ্চেন করতেছিলেন, যে ভাইয়ের কথাটা একটা বলছে যে ইতিহাসের সেরা নির্বাচন হবে না। আমার মনে হবে একটা কারণে, আমার একটা আর্গুমেন্ট আছে, আল্লাহ ভালো জানে ভবিষ্যৎ কী হবে। সেটা হলো যে এই আর্মি আর রিস্ক নিতে চায় না কারো পক্ষে, এই পুলিশও আর কারো পক্ষে ব্যালট অন্ধকারে মারতে চায় না। এই ডিসিএসপিরা দেখেছে যে কীভাবে যে সাবেক ডিসিদেরকে ধরে জেলখানায় পাঠানো হচ্ছে। এই ইসিরা দেখেছে যে 10 বছর 15 বছর পরে হলো জেলখানা যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি যদি রিক্ট করি। এবং এই পলিটিক্যাল পার্টিও কোনোভাবে রিস্ক নিবে যে আমি যদি অন্যায় করি তাহলে কিন্তু আজকে মারামারি করলে কালকে আমার ভোট শেষ হয়ে যাবে। সো এই যে 5-7টা ডাইনামিজম আছে, যেটাতে যে কোনো সময় যে কোনো জিনিস ফল করে যেতে পারে। শুধু তাই নয়, গভর্নমেন্ট ফর্ম করার পর যে টিকে থাকবে এরকম কিন্তু গ্যারান্টি কারণ নাই। কারণ এই জেনারেশন যে 1-2 কোটি ছেলে নেমেছে, এদেরকে তো আপনি সব পার্টিতে নিতে পারেন না, এদের পার্টি তো করবে না, এদের অন্যায় দেখলে নামে যাবে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, এটা আপনি যে সরকার শক্তিশালী সরকার, কীভাবে শক্তিশালী সরকার হবেন? আর কারণটা হচ্ছে পুলিশরা তো আর ওই পরিবার আপনার সেলিব্রিটি ভূমিকা পালন করে না। নির্বাচনের প্রশ্ন যেটা আসলো আমি একটু বলি, সেটা হচ্ছে এখনই তো প্রশ্ন আসছে মাঠ পর্যায়ে ডিসিএসপিদের রদবদলের বিষয়গুলো নিয়ে। এখন ডিসিএসপি আমি বলি, উনি যেটা বললো যে এখানে তো অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত রয়েছে, ডিসিএসপি একে চাইলে ম্যানিপুলেট করতে পারবে না। একটা কথা আমি বললাম এক্স্যাক্টলি, ডিসিএসপি ডেফিনেটলি যারা আছেন, যেটা হ্যাঁ কিছু ক্রিটিক হয়েছে, যেমন রাত্রের বেলা দেখলাম ডিসি ট্রান্সফার হয়েছে। হোয়াট ইজ দিস? এখনও কি আমরা রাতের ভোটে বিশ্বাস করি নাকি? এই সিস্টেম কি এখনও আছে নাকি? অ্যান্ড দিস ইজ ডেফিনেটলি কোয়েশ্চেনেবল, এবং হু ডিড দিস এটা জাতির সামনে ক্লিয়ার করা উচিত। স্বচ্ছতার ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টেবিলিটি এবং যেটাকে বলে জাস্টিস, এই দুটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। এটা যে দলে করবে, যে গভর্নমেন্ট করবে, আমরা কোয়েশ্চেন করবো, সাংবাদিককে কোয়েশ্চেন করবো, পলিটিশিয়ান হিসেবে আমি কোয়েশ্চেন করবো কেন রাত্রের বেলা হবে, আর কেন কোয়েশ্চেন হবে যে আপনার এরকম কেন বিতর্কিত হওয়ার ব্যাপারে আছে। যেখানে বাংলাদেশ একটা ট্রানজিশনে যাচ্ছে, একটা নিউ ফেজে যাচ্ছে পরবর্তী বাংলাদেশ, সেখানে আমরা কোনো ধরনের বিতর্ক রাখতে চাই না। যারা যোগ্য তাকে দেওয়া হয়তো লটারির মাধ্যমে করা উচিত বেশি বিষয়গুলো, যে যোগ্য লোকগুলারে আপনি এককভাবে আমার এখানে ভালো পরিচিত আমার এখানে আসবে, আমার এসপি এরকম আসবে, এরকম হওয়া উচিত না। তো আশরাফ ভাই, আপনি নিশ্চয়ই ডক্টর আতিক মুজাহিদ যে বিষয়গুলো বলছেন সেটা নিয়ে উত্তর দেবেন। আমি আমার প্রশ্নটা আমি করিনি, সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলা অভিযুক্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে
দেশে ফেরাতে ভারতকে চিঠি দেবে সরকার এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বলেছেন। এর ফলটা আসলে কি হবে, কি দেখবেন? ডক্টর আসিফ নজরুলের কথার আগে আমি একটু এই ভাইয়ের কথার সাথে যুক্ত করি বা বিরোধ করি। সেটা হচ্ছে যে উনি আশা করছেন সেরা নির্বাচন হোক। সেরা নির্বাচন হলে তো আমরা সবাই খুশি, কিন্তু সেরা নির্বাচন হওয়ার যত শর্ত সেগুলো আমাদের সামনে দৃশ্যমান কিনা, বা নির্বাচন বা গণতন্ত্রের উদ্দেশ্য কি, মানে জনগণের প্রতিনিধিত্বকারী একটি সংসদ এবং সরকার গঠিত হবে। যেই রাজনৈতিক বাস্তবতা দেখছি আমরা, তাতে করে সমগ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কতখানি নিশ্চিত হবে, যদি সুষ্ঠু নির্বাচনও হয়, শান্তিপূর্ণও হয়, কারচুপি নাও হয়, কত শতাংশ জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে আগামী সংসদে এবং সরকারে, সেটা নিয়ে যদি ভাবি তাহলে বলবো যে নিশ্চয়ই এটা ফলাফল হিসেবে সেরা নির্বাচন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সবার অংশগ্রহণমূলক এরকমটা হওয়ার পথে অনেক বাধা আছে, সেগুলো দূর হোক আমরা আশা করি। দূর হওয়ার কোনো লক্ষণ দেখছি না, বরং এই সংকটগুলো বাড়ছে, বিভেদ বিরোধ প্রতিনিয়তই আমরা দেখছি বাড়তে। আর যেটা বললেন শেখ হাসিনাকে চিঠি দেবে আমাদের সরকার, আপনি নিশ্চিত থাকেন ভারত ওনাকে ফেরত দেবে না। এই সরকারের এরকম অনুরোধ, চিঠি, উপরোধ আগেও হয়েছে। এখন বলতে পারেন যে বিচারের পরে এটা অন্য প্রেক্ষাপট। তারপরও যেই ব্যক্তিটি, যেই দলটি বা যেই দলের সরকারটি ভারতকে অকাতরে 16 বছর সেবা দিয়েছে, স্বার্থ রক্ষা করেছে, দাসত্ব করেছে, সেই মানুষটিকে বাঁচানোর জন্য ওই দেশটি কাজ করবে না? এটা তো কমন সেন্সের ব্যাপার। আর আপনি বাধ্য করতে পারবেন না ভারতের মতো দেশ। তার মানে শুধু ফর্মালিটিস, এটা ফর্মালিটি দেখানো যে হ্যাঁ আমরা চাইছি। আন্তর্জাতিক আদালত লাভ হবে না কোনো। এবং পশ্চিমা দুনিয়ায় কিন্তু মৃত্যুদণ্ড বিরোধী একটা অবস্থানও আছে। এই বিচার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এরই মধ্যে জাতিসংঘ, বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারা অনেক রকমের বিবৃতি দিয়েছে। ফলে আপনি পশ্চিমা বিশ্বের সহায়তা নেবেন বা এই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নিয়ে আপনি তাকে ফেরত আনবেন। ভারতের মতো দেশ তাদের প্রিয় পাত্রকে আশ্রয় দিয়েছে, এটা ফেরত আনা আমি বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়া এই বাস্তবতা ঘটার কোনো সম্ভাবনা দেখি না। আরেকটা প্রশ্ন, নিরাপত্তা উপদেষ্টা দিল্লিতে উনি যেটা বলেছেন যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চায় না বাংলাদেশ, সেদিক থেকে ইন্ডিয়া তো আমরা তো কারোই হস্তক্ষেপ চাই না। তারপরও ইন্ডিয়া আমাদের যে কোনো বিষয় নিয়ে কথা বলছে একদম সরাসরি, এটা কি বন্ধ হবে না? ধরেন গত 16 বছর ভারত যেভাবে বাংলাদেশকে একরকম দখল করে রেখেছিল এবং আমাদের সকল ব্যাপারে তাদের হস্তক্ষেপ না, মানে হস্তক্ষেপ মানে যদি হাতের কথা বলি, তারা তো পুরো বডি নিয়েই সবকিছুতে আপনার হস্তক্ষেপ করেছে এবং সকল ক্ষেত্রে, সেটা রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা, আপনার কি বলবো, ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, সব ক্ষেত্রেই তাদের একটা ব্যাপক হস্তক্ষেপ না, একরকমের দখলদারিত্ব ছিল। তো তখনও কিন্তু আমরা অনেকে বলেছি যে এই ভারতের এই হস্তক্ষেপ বা এই বাড়াবাড়ি বা এই ধরনের আধিপত্য, সেটা তো অন্তত 5ই আগস্টের পরে কমেছে। এখন নীরবে গোপনে কিছু হয়ে থাকতে পারে, প্রকাশ্যে বড় ধরনের কিছু আমরা দেখি নাই গত 15 মাসে, সেদিক থেকে এটা হস্তক্ষেপ না। এখন বাংলাদেশের কোনো বিষয় নিয়ে যদি ভারত কথা বলে, সেটাও এক ধরনের হস্তক্ষেপ, সেটার কথাই কলির সাহেব বলেছেন। কিন্তু এই হস্তক্ষেপ বন্ধ করা বা এই হস্তক্ষেপের প্রতিবাদ করার মাধ্যমে কিন্তু ওই সমাধান হচ্ছে না যে আপনি যারা পলাতক আছেন, আসামি যারা শাস্তি পেয়েছেন বা সামনে পাবেন, তাদেরকে এনে আপনি ন্যায় বিচার করবেন, বা এর জন্য ভারতের বাইরের অন্য কোনো দেশ বা শক্তি বা সংস্থার সহায়তা পাবেন, আমার মনে হয় না। আরেকটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ কার্যক্রম, আওয়ামী লীগ নির্বাচনে না আসতে তাদের যে ভোট, এইটা নিয়ে যে কথা আসছে, আমাদের যে অন্য রাজনৈতিক দলগুলো যে কৌশলী ভূমিকা রাখছে, এতে করে কি মনে হচ্ছে এই ভোটগুলো কারা পাবে? দেখেন, আপনি বিভিন্ন ঘটনা ধরে ধরে বলতে পারেন যে কোন দল আওয়ামী লীগের ভোটগুলো নেওয়ার চেষ্টা করছে, কোন দল গোপনে বা কোন কোন ক্ষেত্রে প্রকাশ্যে তাদেরকে মদত দিচ্ছে, আশ্বাস দিচ্ছে, তাদেরকে দলে টানছে, তাদেরকে ভরসা দিচ্ছে, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। এরকম জামাত ইসলামের কিছু ঘটনা গণমাধ্যমে এসছে, বিএনপির ঘটনাও অনেক কিছু আছে। ফলে বড় দুটি দল যখন তাদেরকে দলে ভেড়ানোর, তাদের ভোট পাওয়ার চেষ্টা করছে, তখন বোঝা যায় যে এদের প্রার্থী যখন থাকবে না, তখন হয় তারা ভোট দেবে না, একটা বড় অংশই ভোট দেবে না, ধারণা করা যায়। আর কেউ কেউ হয়তো তাদের স্বার্থে, মানে গা বাঁচানোর জন্য, চামড়া বাঁচানোর জন্য
বা নিরাপদ থাকার জন্য বা হয়রানি বা কোনো রকমের আইনি ব্যবস্থার অধীনে না যাওয়ার জন্য তারা হয়তো বিএনপি হোক আর জামাত হোক তাদের পক্ষে থাকবে, তাদেরকে সমর্থন দেবে। এখন যাদেরকে আপনারা বিতাড়িত করলেন, পরাজিত করলেন, তাদেরকে এখন আপনি কাজে লাগাবেন আপনার ভোটের স্বার্থে, দলীয় স্বার্থে, এটা তো খুবই অনৈতিক এবং খুবই কুরাজনীতি। ধন্যবাদ নাজমুল আশরাফ। ডক্টর আতিক অনেকগুলো বিষয় বলে আসতেন, আমি শুরুটা করতে চাই ওইটা দিয়েই যে এই সরকার যে ফরমালিটিসটা দেখাচ্ছে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে, এই রেজাল্টটা আসলে জিরো। না, এটার সাথে কোনো দ্বিমত নাই, বাট এটা যেটা হলো যে উই হ্যাভ টু গিভ প্রেশার, আমাদেরকে নানা মাত্রিক প্রেশারাইজ করে রাখতে হবে আমাদের। আমি বলি কারণটা হচ্ছে আপনি যখন বলবেন যে ভাই আপনি তো অ্যাপ্লিকেশনের কারণে বলবেন যে ভারত বলবে যে আপনারা তো বলেননি আমাকে দেওয়ার জন্য, সো ইউ হ্যাভ টু গিভ ফর্মালিটিস। আমি মানে পরবর্তী কথার জায়গাটা আপনারা এক্স্যাক্টলি আপনি সেকেন্ড হচ্ছে যদি আমাদের কিছু ভাই যেটা বলছিলেন নিরাপত্তার ইস্যুতে রাষ্ট্রীয় যে ইস্যু আসবে এটাতে কোনো দল দেখা যাবে না। আমি কিছু বিষয় আমি ক্লিয়ার করতে চাই জাতির সামনে, আমরা যে দলে করি না কেন ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে সব দলের একটা কমনালিটিস থাকতে হবে রাষ্ট্রীয় টিকে থাকতে গেলে। এই জায়গায় ইন্ডিয়ার সাথে আমাদের জিও পলিটিক্সের রিলেশনশিপটা কি হবে, মাথা উঁচু করে না দাসত্বর বড় ভাই দাদাগিরি করে? যদি মাথা উঁচু করে হয় তাহলে আমার দেশের একজন ক্রিমিনালস, একজন না তো শতাধিক কয়েক শত হাজার আপনি এদেরকে আশ্রয় দিচ্ছেন এবং ওখান থেকে আমার দেশকে ডিস্টেবিলাইজ করার কাজ করার সুযোগ দিতেছেন। এটা তো কমপ্লিটলি আমাদের দেশে ইন্টারেস্টের বিপরীত চলে যাচ্ছে। এটা ন্যাশনালি ইন্টারন্যাশনালি ঐক্যমত্য তৈরি করতে হবে, প্রেশার দিতে হবে এবং ইন্ডিয়াকে এটা ফ্লারিশ করে দিতে হবে যে ইন্ডিয়া একটা ক্রিমিনালসকে সাপোর্ট দিয়ে বড় একটা রাষ্ট্রকে তারা খারাপ কাজে দিতে, কারণ পৃথিবীতে তারা একটা উদাহরণ হয়ে যাচ্ছে যে ইন্ডিয়া খারাপ কাজে সাপোর্ট দিতেছে। যেটা তারা ডেমোক্রেসির কথা বলে, তাদের দেশে ডেমোক্রেসি থাকলে তাদের কিছু না কিছু নেতা বলার কথা ছিল যে একটা ক্রিমিনালসকে কোন অথরিটিতে তুমি এখানে রাখছো, অ্যাসাইলাম দিছো না কি দিছো, ক্লিয়ার করো। সেই কোয়েশ্চেনটা উই হ্যাভ টু গিভ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, এটা আমি ইন্ডিয়ান জনগণ তো আর বিরোধী না, তো ওনারা তো সরকারি ইন্টারেস্ট সার্ভ করছে, তাদেরকে তারা সার্ভ করতেছে। সো আমরা মনে করি ইন্ডিয়ান মাল ইন্ডিয়াতে গেছে সেটা এক জিনিস, বাট অন্য দৃষ্টিকোণ থেকে যেটা হলো যে আমরা কোনোভাবে এটাকে নেগোশিয়েট করতে সুযোগ দেবো না, কারণ বাংলাদেশের জন্য ক্ষতি করে এই এলিমেন্টগুলো। 2 নম্বর ভাইয়ের একটা বিষয় আমাকে হাইলাইট করতে হবে, বাংলাদেশের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস হয় না। যেমন চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেব রাষ্ট্র সাক্ষী দিয়ে কিন্তু সেফ হলেন। আপনার আওয়ামী লীগের লোকরা আওয়ামী লীগকে ঘৃণা করতো, তাদের কাজগুলোকে হয়তো বলতে পারতো না। আপনি দেশে যে কি পরিমাণ তাদের মাফিয়া চক্রগুলো ছিল, এদের বাইরে ওদের দলের ভিতরে কথা বলতে পারতো না। না হলে একরামুল হকের মতো তাদেরই তো কমিশনার ছিল না ভাই? ওদের আওয়ামী লীগ লিডার ছিল, মেরে ফেলছে তো। তারপর তাদের ইন্টারেস্টের বাইরে গেলে তারা মেরে ফেলতো, এটার সাথে কোনো তার দলীয় না, তার একটা সিস্টেম তো মানে একটা সন্ত্রাসী সিস্টেম তৈরি করেছিল। তো সে জায়গা থেকে আওয়ামী লীগ তাদের কাছে ভালোবাসে এরকম না। সো আওয়ামী লীগ দেখেছে যে এটা ইন্ডিয়ান একটা গোষ্ঠী, সুতরাং ভোট দাও ইন্ডিয়াকে দাও, এটা তো ক্লিয়ার হয়েছে। এবং আরেকটা গোষ্ঠী এড়িয়ে যাচ্ছেন, জাতীয় পার্টি বি টিম, কেন কেউ কথা বলেন আমি বুঝলাম না। এই 14 দলের যদি ইউনূস সাহেব জেলখানায় থাকে, তা আমার তো মনে হয় জাতীয় পার্টির লোকগুলো জেলখানায় থাকার কথা ছিল। এ তো আরো বেশি সহযোগী ছিল অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আমরা দেখবেন যে কল রেকর্ডে অনেক সময় পাবেন যে তারা বলছে সমস্যা নাই করে যান, আমরা সাপোর্ট দিতেছি, বিভিন্ন ইস্যুতে আছে। তো এইগুলো বিষয়ে ফেয়ার ট্রায়াল হওয়া দরকার। আমার কোনো ব্যক্তি না, আমার কাছে সিস্টেম, যে অন্যায় করবে তাকে সাপোর্ট দিতে হবে না, এটা একটা ইস্যু। ধন্যবাদ আতিক মুজাহিদ। একটু অন্য বিষয়ে আপনার কাছে আসি, সেটা হচ্ছে আপনারা ঢাকা 8 আসনে যে বহুল আলোচিত যে রিক্সা চালক সুজন মিয়াকে, তাকে আপনারা সেখানে নমিনেশন দিয়েছেন, আপনাদের টিকিট দিয়েছেন আপনারা। অনেকে এটাকে বলছে আপনাদের রাজনৈতিক কৌশল কিংবা নাটক হিসেবে অনেকে দেখছেন, এটার একটু আমি ব্যাখ্যাটা। দেখেন, নমিনেশন দিয়েছে এরকম না, উনি কিনেছেন, কথা বোঝেন, একটা দিয়েছে একটা কিনেছেন। আমরা হলো 10টা বোর্ড আছে, আমরা অনেকে জানেন আমরা কীভাবে করতেছি। আমাদের এখানে প্রায় 2000-এর মতো লোক অ্যাপ্লিকেশন করেছে, ওপেন করে দিয়েছে যে কেউ আসতে পারে পার্টিতে। আমরা বলেছি যে এখানে যারা অভ্যুত্থানের সুযোগ 2000 টাকা দিয়ে কিনতে পারে। মানে আপনি জিনিসটাকে যে কালো টাকা মুক্ত করতে চান তাহলে আপনি তো ওপেন করতে হবে, যে কোনো যোগ্য লোকটা আমি স্পেস দিতে হবেন। হ্যাঁ, একটা রিক্সাওয়ালা কেটেছে, একটা হয়তো জুলাই যোদ্ধাও কিনেছে, নানা রকম লোক কিনেছে। এখন দেয়া না দেয়া এটা ডিপেন্ডস করবে যে আসলে কীভাবে কী করবে। আর নাটক বাংলাদেশে তো সব কিছুকে মানুষ নানাভাবে আখ্যায়িত করে। সোশ্যাল মিডিয়াতে এমন একটা অবস্থা, আপনি সামনাসামনি যে কথা বলতে পারবেন না, সোশ্যাল মিডিয়াতে অনায়াসে কথা বলে দিচ্ছেন। মানে আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে আমাদেরকে আনসোশ্যাল লিটারেলি বানিয়ে দিচ্ছে। আপনাকে যে কথা আমি কোনোদিনও বলতে পারবো না সামনাসামনি বসে, এই মানুষটাই আপনার কমেন্ট বক্সে গিয়ে নাটক করতেছেন, ফাজলামো করতেছেন, ভণ্ডামো করতেছেন, নতুন বন্দোবস্ত নামে এই করতেছেন, এরকম মানুষ কথাবার্তা বলবে। কারণ তার অ্যানালাইসিস পাওয়ারটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস নাই, জিনিসটা কেন দিল, কেন নিল, আকপাস ইনফরমেশন তার থাকে না। তো সেই জায়গা থেকে হ্যাঁ, আমাদের কাছে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারে, আমাদের চিন্তা সুজন মিয়াকে কেন দিলেন সেটা আপনি একটু ক্লিয়ার করেন। সুজন মিয়া একটা ঐতিহাসিক ফ্যাক্টর, তাকে আপনি শুধুমাত্র একটা ক্যারেক্টারাইজ করলে হবে না, যে একটা ঐতিহাসিক ভূমিকা। আপনি যে নাহিদকে বলেন, নাহিদ তো বয়সে ছোট, তাকে কেন নেতা বানাইতে হবে? তো নাহিদ ইজ মোর দ্যান
এইজ, কারণটা হচ্ছে তার যে ওই ভূমিকাটা ছিল তাকে অনেক উপরে উঠিয়ে গেছে। সেম জিনিস একটা রিক্সাওয়ালা হতে পারে, কিন্তু ওই যে সেলিউট, ওই যে এই ফেসিজমের বিরুদ্ধে তার যে বিদ্রোহ, এই রিক্সাওয়ালার বিদ্রোহ, এটা কিন্তু অনেক সেগমেন্ট করে। একদম ক্লিয়ার আতিক মুজাহিদ। নাজমুল আশরাফ ফেসিজমের বিরুদ্ধে তার যে বিদ্রোহ সেই বিষয়টি নিয়ে আসছেন সুজন মিয়ার ক্ষেত্রে। না, আমি একটু কনফিউজ হচ্ছি। গণমাধ্যমে রিপোর্ট দেখলাম যে তাকে আপনারা মনোনয়ন দিয়েছেন ঢাকা আসনে, আপনি বলছেন যে নমিনেশন ফর্ম কিনেছে, কিনতে তো অনেকেই পারে। না, নমিনেশন তো আমাদের তো একজন একজনকে আলাদা আলাদা করে দেয় নাকি? এটা তো সবাইকে গণমাধ্যমে মনোনয়ন পেয়েছেন নাকি শুধু নমিনেশন ফর্ম কিনেছেন, সাবমিশন এখনো করে নাই, আমি যতটুকু জানি। কারণ আমি কি একমাত্র না আরো অনেক এখানে ঢাকা হাটে তো একাধিক কিনেছে, একাধিক না 5 জনের বেশি কিনেছে ঢাকা। আমি বলি আমাদের ঢাকা হাটে আমরা যে গণমাধ্যমে খবর দেখলাম যে সেটা তো হ্যাঁ মনোনয়ন পেয়েছেন। এখানে ফখরুল ইসলাম ভাই কিনেছে, আমি যতটুকু জানি আর কি। এখানে 5 জন কিনেছে, 4-5 জন কিনেছে। আমরা কিন্তু খবরটা এরকম দেখেছি, তার হাতে যখন দিয়ে আপনাদের সরার তুষার এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল। আমি বলি গতকাল ছিল যে আমাদের আক্তার হোসেন সে ফর্ম কিনেছিল, অনেক লোক সংখ্যা ছিল, ওখানে মিডিয়া এসেছিল, ওখানে দেখেছে অনেকে কিনেছিল। মাইমুল হাসান স্যার কিনেছে, দেখেছেন আপনারা যে প্রফেসর মাইমুল হাসান আসলে কি আরো প্রার্থী ওখানে অলরেডি কিনেছে এবং তারা ঢোল ডাক পিটিয়ে এসে নিয়েছে। ফখরুল ইসলাম ভাইকে আমি চিনি না, তো এরকম অসংখ্য লোক। ধন্যবাদ আতিক মুজাহিদ। এই বিষয়টা আমরা একদম মোটামুটি। আশরাফ ভাই একটু আরেকটা অন্য বিষয় আপনার কাছে, সেটা হচ্ছে রাজধানীর 3টি নির্বাচনী এলাকায় মসজিদ, মন্দির, শ্মশানের জন্য 8,19,00,000 টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় স্থানীয় সরকার উপদেষ্টা তো এই কাহিনী নতুন না, এর আগেও করেছেন। কি পরিমাণ বরাদ্দ নিজের এলাকায় দেন, যেটি এবার যেটা হচ্ছে শুধু তার এলাকা না, যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ঢাকা 9, 10, 11, যেহেতু উনি এখান থেকে প্রার্থী হবেন, একটা আওয়াজ উঠছে, নিজেই বলেছেন এনসিপির 3 জন সেখানে এই যে বরাদ্দ নিয়ে। এখন আপনি বলেন যে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বাদে বাকি 2 জন এনসিপির, যে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা যিনি নির্বাচন করবেন, এখনো সরকার থেকে ছাড়েন নাই এবং সরকারি ক্ষমতা ব্যবহার করে তিনি এসব বরাদ্দ দিচ্ছেন, সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, আপনাকে কে বললো? আতিক মুজাহিদ, এই বিষয়ে আমি একটু শুনবো। আমার কথা আছে, যদি যে কেউ হুএভার ইট ইজ যদি সিস্টেমের বাইরে গিয়ে কোনো কিছু করে, যেখানে রিসোর্স ডিস্ট্রিবিউশনটা সব জায়গায় সমান হওয়া উচিত। না, আপনার কি মনে হয় এই জায়গাটা? আমি যেহেতু আপনি যে হলো অন্তর্বর্তী সরকার সকলের সমর্থনে হয়েছে, সেই সরকারের কেউ একজন নির্বাচন করবেন, এখন পর্যন্ত উনি ক্ষমতায় থেকে সেই ক্ষমতা ব্যবহার করে নির্বাচনের আপনার কাজে ব্যবহার করছেন, বা বিশেষ আসনে বরাদ্দ, এটা তো বুঝতেই পারি যে নির্বাচনে সেটার একটা ফল পাওয়া যাবে না। এখানে যদি কেউ অন্যায় করে থাকে, সিস্টেমের বাইরে গিয়ে থাকে, ডেফিনেটলি এটা কন্ডেমযোগ্য। আমার কথা হচ্ছে সিস্টেম শুড বি সমান। এটা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এসেছে, এটা সবাই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, সবাইকে দিতে হবে। যদি স্পেসিফিক্যালি আমি বিবিসি রিপোর্টটা পড়েছি যে হঠাৎ করে প্রশ্ন কেন 3টা জায়গায় বেশি হলো, এর মধ্যে 9, 11 এবং 10 নাহিদ, আপনার আসিফ এবং তাসনিম যারা, এটা মাত্র 8 কোটি টাকা দিয়েছে প্রতিষ্ঠানিক নরমালি যে ইনফ্রাস্ট্রাকচার 8,19,00,000। আচ্ছা, এখন দেখেন নরমালি স্থানীয় সরকার কি কি করে, জেলা পরিষদের মাধ্যমে, জেলা পরিষদের মসজিদ মন্দিরগুলোতে দেয়, এই যে ফান্ডটা এটা দিয়েছে। আর কোথাও দরকার নাই আমি বলি, আচ্ছা সারা দেশে একটা, আমি আপনার কথা কোশ্চেন ভ্যালিড, যে আপনি যদি বলেন যার কথা দরকার আছে কিনা, দ্যাটস কোশ্চেন। প্রশ্নটা এই কারণে আসছে যে সামনে নির্বাচন, যদি উনি ওই ইন্টেনশনে দেন, উই ডু নট নো, যদি উনি পাবলিকলি স্বীকার করতে যে আমি আমার ইলেকশনের জন্য দিয়েছি, আপনারা স্বীকার করবেন না, তাহলে কোশ্চেনটা হচ্ছে যে এরকম একটা বোঝা যাচ্ছে যে হয়তো কোনো একটা ইন্টেনশন আছে। যদি এরকম করে থাকে যে সিস্টেমের বাইরে যায়, ডেফিনেটলি এটা কন্ডেমযোগ্য। আমি তো বললাম এটার সাথে কোনো, আমার কথা আছে প্রিন্সিপালের সাথে কোনো আপোষ নয়। আপনি পাওয়ার ইউজ করে যদি ভালো কাজ করতে চান, তাহলে একদমই ওই কুড়িগ্রামে দেন, ওই পঞ্চগড়ে দেন, ওই ঠাকুরগাতে দেন, ওই লালমনিরহাটে, এখানে যদি পাওয়ার অ্যাবিউজ করেও দেন, মানুষ বলবে না, কারণ এই এলাকাগুলো রিয়েলি নিডি ভাই। এখানে 8 কোটি না, এখানে 500 কোটি টাকা দিলে কিছু হবে না, কারণ এগুলা বাংলাদেশে অন্যান্য জায়গা থেকে 500 বছর পিছিয়ে আছে। আমি মনে করি এমন জায়গা আছে এখানে ভাই কোনো কিছুই নাই, তো সেই জায়গাগুলোতে যদি হইতো তাহলে আরো ভালো হইতো। এবারের এবং আগের বারের বরাদ্দ কিন্তু ওই রিয়েলিটির রিফ্লেকশন। আমরা এর আগে কথা বলেছি, হাসনাতের ব্যাপারে আপনারা কথা বলেছেন, কুমিল্লাতে একটা উপজেলা 350 কোটি টাকা। ডেফিনেটলি যদি এটা হয়, অন্য উপজেলায় পাওয়ার যোগ্য হয়, তাহলে এটা অবশ্যই এটা জিনিস ঠিক হয়নি, এটা কোনোভাবে উচিত না। এখন আর যেটা আমাদের নেতা, যেটা একদম শেষ দিকে তো আমি একটু বলি, এই বিষয়গুলো নিয়ে যাদের পক্ষে অভিযোগ, তাদের তো একটা বক্তব্য দরকার ছিল, তারা কিন্তু কখনো কোনোদিন সামনে এসে, আপনাদের সাংবাদিকদের দায়িত্ব, আপনারা তাদেরকে কোশ্চেন করেন, তারাও বলে না, এনসিপিও বলে না। না এনসিপি, আমি তো বললাম আমাদের ফেয়ার জায়গা থেকে, আমি তো বললাম আপনি আর কি বলছেন, এটা ক্লিয়ার। আপনি যদি মনে করেন আমরা স্বচ্ছতার পক্ষে ভাই, আপনি যদি একটা বিষয় কি আপনার উপদেষ্টাকে এনসিপি বলবেন না, এরকম তাহলে আমি বিএনপির উপদেষ্টা 5 জনের নাম বলতে পারবো, এটা তো বলে লাভ নেই। আপনি বডি ক্যামেরা কিনতে দিতেছেন না, বলে যে উনি হচ্ছে বিএনপির লোক, তাহলে আপনি কি বলবো, তাহলে উনি কেন বডি ক্যামেরা, আপনি ইলেকশনের প্রশ্নবিদ্ধ করতে চান, তাহলে বডি ক্যামেরা কেন দিল না? এটা তো একটা স্বচ্ছতার, 40,000 দিলেই তো আপনার কে কি করছে আমরা বুঝতে পারতাম যে এটা ভোট সেন্টার দখল করেছে কিনা, সে ডকুমেন্টস তো থাকতো। এক্স্যাক্টলি, কেন আপনি এটা করতে দিচ্ছেন না, কেন ভেটো হাজার কোটি টাকা যাচ্ছে, তাহলে এটা আপনি স্বচ্ছতা চাচ্ছেন না। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক,
যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।